যুক্তরাষ্ট্রের সবশেষ শান্তি প্রস্তাবের যে জবাব পাঠিয়েছে ইরান তা পছন্দ হয়নি ডোনাল্ড ট্রাম্পের। ইরানের জবাবকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন তিনি। একই দিন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের ইউরেনিয়াম অপসারণের আগ পর্যন্ত এই যুদ্ধ শেষ হবে না। এদিকে শত্রুপক্ষের নৌযান মোকাবেলায় হরমুজ প্রণালীতে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হালকা প্রকৃতির সাবমেরিন মোতায়েন করেছে ইরানের নৌবাহিনী। সৃষ্টি ঘটকের রিপোর্ট। যুদ্ধবন্ধে মার্কিন প্রস্তাবে ইরান যে জবাব দিয়েছে তাতে বিরক্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো ইরানের জবাবকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে নাকচ করে দেন তিনি। একই সঙ্গে ইরানের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা সমৃদ্ধ ইউরেনিয়ামের কাছাকাছি কেউ যাওয়ার চেষ্টা করলে তাদের উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের কাছে যদি কেউ যাওয়ার চেষ্টা করে তবে যুক্তরাষ্ট্র তা সঙ্গে সঙ্গেই জেনে যাবে। এমন পরিস্থিতিতে মার্কিন বাহিনী তাদের উড়িয়ে দেবে বলে হুমকি দেন ট্রাম্প। একই দিন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের ইউরেনিয়াম অপসারণের আগ পর্যন্ত এই যুদ্ধ শেষ হবে না। মার্কিন সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, এই যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অনেক কিছু অর্জন করেছে, কিন্তু যুদ্ধ এখনো শেষ হয়নি। যতদিন ইরানের ইউরেনিয়াম অপসারণ না করা হবে ততদিন যুদ্ধ চলবে বলেও হুঁশিয়ারি দেন নেতানিয়াহু। এরই মধ্যে শত্রুপক্ষের নৌযান মোকাবেলায় হরমুজ প্রণালীতে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হালকা প্রকৃতির সাবমেরিন মোতায়েন করেছে ইরানের নৌবাহিনী। ইরানের বিপ্লবী গার্ড কোর আইআরজিসির নৌবাহিনী এসব সাবমেরিনকে পারস্য উপসাগরের ডলফিন বলে উল্লেখ করেছে। রবিবার ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি এমন মন্তব্য করেছেন। শাহরাম ইরানি জানান, এসব সাবমেরিন কৌশলগত এই জলপথে দীর্ঘ সময় সমুদ্রতলে অবস্থান করতে সক্ষম এবং একই সঙ্গে শত্রু জাহাজ শনাক্ত ও ধ্বংস করতে পারে। এদিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকর করা দেশগুলোকে হরমুজ প্রণালী দিয়ে চলাচলের ক্ষেত্রে সমস্যার মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেছে দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া। তিনি বলেন, হরমুজ প্রণালীতে একটি নতুন আইনগত ও নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করেছে ইরান। এর আওতায় এই কৌশলগত জলপথ দিয়ে চলাচলকারী প্রতিটি জাহাজকে ইরানের সঙ্গে সমন্বয় করতে হবে। সৃষ্টি ঘটক, ৭১। যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘন্টায় বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর একাধিক হামলায় নিহত হয়েছেন অন্তত ৫১ জন। নিহতদের মধ্যে রয়েছেন ২ স্বাস্থ্যকর্মীও। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে গত ২ মার্চ থেকে ইসরায়েলি বাহিনীর নতুন সামরিক অভিযানে ২,৮৪৬ জন প্রাণ হারিয়েছেন। জাতিসংঘ জানিয়েছে, ১৩০টির বেশি ইসরায়েলি হামলায় অন্তত ১০৩ চিকিৎসা কর্মী নিহত এবং আরও ২৩০ জন আহত হয়েছেন। এদিকে দক্ষিণ লেবাননের বিন্ত জোবেল জেলার কয়েকটি এলাকায় হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। গত ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও হামলা পাল্টা হামলা অব্যাহত রয়েছে। এদিকে নতুন করে সংঘাত বাড়ায় এখন পর্যন্ত ১২ লাখের বেশি লেবানিজ বাস্তুচ্যুত হয়েছেন। ইরান প্রতিদিন ৩০ লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত তেল উৎপাদন করে। এর সিংহভাগই রপ্তানি হয় খার্ক দ্বীপের প্রধান টার্মিনাল দিয়ে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে অবিকৃত তেল মজুত করার জায়গা ফুরিয়ে আসছে দেশটির। এই পরিস্থিতিতে মজুত করার জায়গা না থাকায় ইরান সমুদ্রে তেল ফেলে দিচ্ছে কিনা সেই প্রশ্ন উঠেছে। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। ইরানের জন্য এই মুহূর্তে বড় দুশ্চিন্তার বিষয় হলো, চাইলেই তারা তেল উৎপাদন বন্ধ করতে পারছে না। কারণ উৎপাদন বন্ধ করলে ভূগর্ভস্থ তেলস্তর বা রিজার্ভারের স্থায়ী ও মারাত্মক ক্ষতি হওয়ার ঝুঁকি রয়েছে। এই পরিস্থিতিতে মজুত করার জায়গা না থাকায় ইরান সমুদ্রে তেল ফেলে দিচ্ছে কিনা সেই প্রশ্ন উঠেছে। খার্ক দ্বীপের প্রধান তেল রফতানি টার্মিনালের কাছে সমুদ্রের পৃষ্ঠে বড় বড় কালো দাগ ধরা পড়েছে স্যাটেলাইট বা উপগ্রহ চিত্রে। মার্কিন সংবাদ মাধ্যম CNN ও ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম ওয়াইনেটের প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপীয় মহাকাশ সংস্থা ESA সেন্টিনেল চিত্রে গত কয়েক সপ্তাহে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীর আশেপাশে তেলের বিশাল স্তর দেখা গেছে।
লাভান দ্বীপ এবং সবশেষ খার্ক দ্বীপের পশ্চিমে প্রায় 120 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে তেলের এই আস্তর দেখা গেছে, যা আয়তনে একটি বড় শহরের সমান। বিশ্লেষকরা বলছেন, রাডার ডাটা অনুযায়ী সমুদ্রের এই কালো দাগগুলো ছড়িয়ে পড়া তেলেরই পাতলা স্তর। তবে বিশেষজ্ঞরা আরও জানিয়েছেন যে কেবল উপগ্রহ চিত্র দিয়ে এটি প্রমাণ করা কঠিন। শ্যাওলা, পলি বা সূর্যের আলোর প্রতিফলন থেকেও এমন দেখা যেতে পারে। তবুও তেলের অবকাঠামোর কাছাকাছি এই দাগগুলো দেখা দেওয়ায় উদ্বেগ বাড়ছে। অবরোধের মধ্যেও ইরান বিকল্প পথে তেল বিক্রি চালিয়ে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের জারি করা অবরোধ সত্ত্বেও ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী অন্তত 13টি ইরানি ট্যাঙ্কার ইন্দোনেশিয়ার রিও দ্বীপপুঞ্জের কাছে সাগরে অন্য জাহাজে তেল স্থানান্তর করেছে। মার্কিন গোয়েন্দা সংস্থার মতে ইরান আরও কয়েক মাস এই অবরোধ মোকাবেলা করার সক্ষমতা রাখে। তবে মজুদ সংকটের কারণে ইরান যদি সত্যি ইচ্ছাকৃতভাবে সমুদ্রে তেল ফেলে দেয়, তবে তা একটি বড় পরিবেশগত বিপর্যয়ের কারণ হতে পারে। মনিরুজ্জামান বাবু, ৭১। সম্প্রতি কন্যা সন্তানের মা হওয়া হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটকে অভিনন্দন জানিয়েছে ইরান। সামাজিক যোগাযোগ মাধ্যমে লেভিটের দেয়া এক পোস্টের পর আর্মেনিয়ায় ইরানের দূতাবাস থেকে রিটুইট করে তাকে শুভেচ্ছা জানানো হয়। অভিনন্দনমূলক পোস্টে একই সাথে লেভিটকে ইরানের মিনাব স্কুলে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত প্রায় 150 শিশুর কথাও মনে করিয়ে দেওয়া হয়েছে। বিস্তারিত শারমিন স্বপ্নার প্রতিবেদনে। দ্বিতীয়বারের মতো মা হয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। গত 1 মে একটি কন্যা সন্তানের জন্ম দেন তিনি। এরপর 7 মে মেয়ের জন্মের খবর দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন। পোস্টে লেভিট জানান, মেয়ে ভিভিয়ানা একদম স্বাভাবিক ও সুস্থ আছে, আর মেয়েকে নিয়ে প্রতিটি মুহূর্ত আনন্দে উপভোগ করছেন তিনি ও তার পরিবার। এদিকে লেভিটের পোস্টের পর আর্মেনিয়ায় ইরানের দূতাবাস থেকে তাকে অভিনন্দন জানানো হয়। পোস্টে বলা হয়, শিশুরা নিষ্পাপ, আদরণীয়। সেই 168 শিশু যাদেরকে আপনার বস মিনাবের স্কুলে হত্যা করেছে এবং যে ঘটনাকে আপনি ন্যায্যতা দিয়েছেন, তারাও শিশু। যখন আপনি আপনার সন্তানকে আদর করবেন, ওই শিশুদের মায়েদের কথাও ভেবে দেখবেন। গত 28 ফেব্রুয়ারি ইরানের মিনাবে একটি প্রাথমিক বিদ্যালয়ে যুক্তরাষ্ট্রের হামলায় মারা যায় ওই শিশুরা। পরে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে ওই হামলার জন্য যুক্তরাষ্ট্রকেই দায়ী করা হয়। তবে কোনো প্রমাণ দেখাতে না পারলেও ট্রাম্পের দাবি হামলাটি ইরান ভুলবশত করেছিল। আর মার্চের শুরুর দিকে লেভিট বলেছিলেন, বেসামরিক ও শিশুদের উপর হামলা ইরানি শাসক গোষ্ঠী চালায়, যুক্তরাষ্ট্র নয়। শারমিন স্বপ্না, ৭১। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ পরিবহন ও সংরক্ষণ করতে মস্কো প্রস্তুত। মস্কোতে এক সংবাদ সম্মেলনে পুতিন বলেন, রাশিয়া 2015 সালে ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম স্থানান্তর করেছিল। মস্কো সেই অভিজ্ঞতার পুনরাবৃত্তি করতে প্রস্তুত। ওয়াশিংটন ও তেহরানের সঙ্গে মস্কো যোগাযোগ অব্যাহত রেখেছে জানিয়ে পুতিন আরও বলেন, যত দ্রুত সম্ভব এ যুদ্ধ শেষ হবে বলে তিনি আশা করছেন। সাম্প্রতিক ইরান যুদ্ধে জড়িত সব পক্ষই তেহরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশটির বাইরে স্থানান্তরের বিষয়ে একমত হয়েছিল বলে জানান পুতিন। তবে ইরান তাৎক্ষণিকভাবে এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গত 24 ঘন্টায় ইউক্রেনের ঝাপোরিঝিয়া, খেরসন ও দনিপ্রোপেট্রভস্ক অঞ্চলে রুশ হামলায় অন্তত 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শিশুসহ আরও বেশ কয়েকজন। এদিকে একে অপরকে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য অভিযুক্ত করেছে রাশিয়া ও ইউক্রেন। ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, ড্রোন ও গোলাবর্ষণে বেসামরিক এলাকাগুলো লক্ষ্যবস্তু করা হচ্ছে। অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, যুদ্ধবিরতি কার্যকর হলেও ইউক্রেন 1000-এর বেশি হামলা ও সামরিক তৎপরতা চালিয়েছে। সেই সাথে মস্কোর অভিযোগ, ক্রিমিয়া সহ রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ড্রোন ও আর্টিলারি হামলা চালিয়েছে কিয়েভ। রুশ বাহিনী জানিয়েছে, তারা 57টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। এর আগে 9 থেকে 11 মে পর্যন্ত যুদ্ধবিরতির ঘোষণা দেয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ শেষের দিকে বলে ইঙ্গিত দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সাথে শান্তি চুক্তি চূড়ান্ত হলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করতে চান তিনি। থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা প্যারোলে মুক্তি পেয়েছেন।
সোমবার স্থানীয় সময় সকাল 7:44 তিনি দেশটির রাজধানী ব্যাংককের ক্লো প্রেম কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে আসেন। থাকসিনকে স্বাগত জানাতে কারা ফটকে হাজির হন তার পরিবারের সদস্য ও সমর্থকেরা। সেখানে থাকসিনের মেয়ে ও থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইনলাক সিনাওয়াত্রা উপস্থিত ছিলেন। কারাগার থেকে বেরিয়ে থাকসিন নিজের দল ফিউ থাই পার্টি ও রেড শার্ট সমর্থকদের অভিবাদন জানান। থাকসিনের প্যারোলের মেয়াদ আগামী 9 সেপ্টেম্বর পর্যন্ত। এই সময় তাকে বাধ্যতামূলকভাবে একটি ইলেকট্রনিক মনিটরিং ব্রেসলেট পরে থাকতে হবে। থাইল্যান্ডের ডিপার্টমেন্ট অফ কারেকশনস এর বিধি অনুযায়ী সাধারণ প্যারোল পাওয়া 859 জন বন্দীর একজন তিনি। 76 বছর বয়সী থাকসিন গত বছরের 9 সেপ্টেম্বর থেকে কারাগারে ছিলেন। সেই সময় থাইল্যান্ডের সুপ্রিম কোর্ট তাকে 1 বছরের কারাদণ্ড ভোগের নির্দেশ দিয়েছিলেন। প্রধানমন্ত্রী থাকাকালে ক্ষমতার অপব্যবহার ও স্বার্থের সংঘাতে জড়িত থাকার দায়ে তিনি দোষী সাব্যস্ত হন। নেপালের কাঠমান্ডুতে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় টার্কিশ এয়ারলাইন্সের ল্যান্ডিং গিয়ারে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার এই ঘটনায় প্রায় 98 মিনিট বন্ধ ছিল ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট চলাচল। ইস্তাম্বুল থেকে আসা TK 726 ফ্লাইটটি অবতরণের সময় এই ঘটনা ঘটে। পরে বিমানটি ট্যাক্সওয়ের মাঝখানে আটকে পড়লে সব ধরনের দেশীয় ও আন্তর্জাতিক ফ্লাইট সাময়িক বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বিমানটিতে ছিলেন 278 জন যাত্রী ও 11 জন ক্রু সদস্য। ইমার্জেন্সি স্লাইড ব্যবহার করে সবাইকে নিরাপদে নামিয়ে আনা হয়, তবে 2 যাত্রীর সামান্য আঘাতের খবর জানিয়েছে কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হার্ড ল্যান্ডিং, টায়ারের চাপজনিত সমস্যা কিংবা অন্য কোনো প্রযুক্তিগত ত্রুটির কারণে এই ঘটনা ঘটতে পারে। ভারতে জ্বালানির সংকট ও বাড়তি আমদানি খরচ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রোববার সেকেন্দ্রাবাদে এক সমাবেশে তিনি দেশবাসীকে পেট্রোল ডিজেলের ব্যবহার কমানোর আহ্বান জানান। এখন বিশ্বজুড়ে যে সংকট চলছে, এই সময়ে আমাদের পেট্রোল আর ডিজেল ব্যবহার কমাতে হবে। জ্বালানির অপচয় কমাতে হবে। করোনার সময় আমরা বাসা থেকে কাজ করা, অনলাইন মিটিং, ভিডিও কনফারেন্স এসবের সাথে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। এখন প্রয়োজন হলে আবারও একই উপায়ে চলতে হবে। এতে দেশেরই উপকার হবে। এখন পেট্রোল আর ডিজেলের দাম বিশ্বজুড়ে অনেক বেড়ে গেছে, তাই এ খাতে দেশের অনেক বৈদেশিক মুদ্রা ব্যয় হচ্ছে। আমাদের রাসায়নিক সারের ব্যবহারও কমানো উচিত। এতে সার আমদানিতে টাকা লাগবে কম এবং দেশের বৈদেশিক মুদ্রাও বাঁচবে। দর্শক, এই ছিল আজকের আয়োজনে। বিশ্বের আরো নতুন নতুন খবর ও বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল 9:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। থাকুন ৭১-এর সাথেই।